আচ্ছা, নাচ ডিস্ট্রিবিউশন লয় কি করে, এখানে দুটো ইমমিসিবল লিকুইড নেয়। হ্যাঁ, দুটো ইমমিসিবল লিকুইড নেয়, যেমন ধরো এই যে জল CCl4 নেওয়া হয়েছে। এবার জল CCl4 বা অনেক সময় জল ক্লোরোফর্ম নেয়, বা অনেক সময় জল বেনজিন নেয়, হ্যাঁ, যারা আর কি মেশে না। হ্যাঁ, আচ্ছা, এবার বেনজিন তো কার্সিনোজেনিক হওয়ার জন্য মানে এখন মানে ল্যাবরেটরিতে বেনজিন মানে পার্টিকুলারলি BSc বা MSc ল্যাবরেটরিতে বেনজিন আর ইউজ করা হয় না। তো ওই জল CCl4 বা জল ক্লোরোফর্ম এটা নেয় যারা ইমিসিবল আর কি। এবার ক্লোরোফর্ম বা CCl4 এর ডেন্সিটি বেশি হওয়ার জন্য সেটা নিচে থাকে, থিতিয়ে পড়ে, আর উপরে জলটা থাকে। এবার তার মধ্যে আর একটা সলিউট ধরো অ্যাড করে, যেটা আয়োডিন। হ্যাঁ, যে মানে এমন একটা সলিউট অ্যাড করে বা যেটা মানে CCl4টা মানে জল আর CCl4 যদি বলো, তাহলে CCl4 অর্গানিক সলভেন্ট আর জলটা হচ্ছে ইনঅর্গানিক সলভেন্ট। আচ্ছা, এবার যদি ওই মানে যদি ওই একটা সলিউট যেটা অ্যাড করা হচ্ছে, সেই সলিউটটা আর কি দুটোতেই কিছুটা কিছুটা করে সলেবল হবে। এবং অবশ্যই অর্গানিক সলভেন্টে বেশি সলেবল হতে হবে, মানে CCl4 বা CaCl মানে ক্লোরোফর্মে বেশি সলেবল দেন দ্যাট মানে ওয়াটার, এরকম হতে হবে। তাহলে সেটা যদি হয়, তাহলে তাহলে প্রথমে কিভাবে নেওয়া হয়েছে, যে প্রথমে দুটো সলভেন্ট নেওয়া হয় যারা ইমমিসিবল, যেমন ধরো জল CCl4। তাহলে প্রথমেই একটা লেয়ার তৈরি হয়ে যাবে, কারণ CCl4টা বেশি ডেন্সিটি হওয়ার জন্য নিচে থাকবে আর জলটা উপরে থাকবে। তারপরে এমন একটা সলিউট অ্যাড করা হয় যেটা হচ্ছে দুটোতেই কিছুটা করে মিসেবল, মানে কিছুটা করে সলেবল, যার মধ্যে অর্গানিক সলভেন্টে বেশি সলেবল। করার পর এটাকে প্রায় 40-45 মিনিট ধরে ঝাঁকানো হয়। হ্যাঁ, মানে ঝাঁকিয়ে ইকুইলিব্রিয়ামে আনার চেষ্টা করা হয়। যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে, তখন দেখবে ওই যে আয়োডিন ইন CCl4 এর বেশ একটা ডিপ কালারের, একটা ডিপ বেগুনি কালারের একটা হচ্ছে সলিউশন তৈরি হয়, যেটা একদম নিচে চলে যায়। আর ওপরে ওই জলের সাথে আয়োডিনের একটা হালকা বেগুনি বা হালকা লাল টাইপের একটা খড় জল মতো তৈরি হয়। এভাবে দুটো ফেজ পুরো আলাদা হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে তখন একটা ইকুইলিব্রিয়ামে চলে আসলো। হ্যাঁ, তো দেখা যায় যে মানে এইটা আর কি। এবার সেই অবস্থাতে যদি তুমি কনসেন্ট্রেশন অফ দ্য আয়োডিন ইন বোথ দ্য সলিউশন, ইন বোথ দ্য ফেজ আর কি, সেটা যদি মাপো, মানে কি যেভাবে মাপতে হয় মানে প্র্যাকটিক্যালে ওই টাইট্রেশন করে যদি মাপো আর কি, তাহলে দেখা যায় যে কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন CCl4 বাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন ওয়াটার, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে মিট করে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে দাঁড়িয়ে যায় আর কি। ঠিক আছে, যখন টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, এটাকে বলা হয় নাস্ট ডিস্ট্রিবিউশন ল। এবার এইটার উপর বেস করে না, এক্ষুনি আমরা এক্ষুনি পড়বো, এটা পড়া হয়ে গেলে, যেটাকে সলভেন্ট এক্সট্রাকশন। মানে এতক্ষণ তো আমরা কি পড়েছি, যে A আর B দুটো ভোলাটাইল, একটা বেশি ভোলাটাইল, এটা নন ভোলাটাইল, সেখান থেকে ওই মানে আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে কি করে বেশি ভোলাটাইল কম্পোনেন্টটাকে আলাদা করে ফেলবো। আচ্ছা, এবার এইখানে যেটা হয়, এখানে ধরো সলভেন্টটাকে যদি মানে সলভেন্টটা তোমার হয়তো কোনো কাজের, তুমি সলভেন্টটাকে আলাদা করতে চাও, মানে সলভেন্টটাকে এক্সট্রাক্ট করে নিতে চাও আর কি। এবার সলিউটটাও কাজের হতে পারে, সলভেন্টটা এক্সট্রাক্ট করলেই সলিউটটা আলাদা হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে সলিউটটা হয়তো অন্য একটা সলভেন্টের সাথে মিশে আছে, যেমন হচ্ছে এইখানে বলছি, মানে সলিউটটা আর কি, এখানে যেমন সলিউট যদি আয়োডিন হয়, আয়োডিন হচ্ছে CCl4 এর সাথে মিশে থাকবে, তাদেরকে আবার আলাদা ভাবে মানে এক্সট্রাক্ট করতে হবে, আলাদা আলাদা করতে হবে। তো এই নাচ ডিস্ট্রিবিউশন ল এর উপর বেস করে সলভেন্ট এক্সট্রাকশনটা করা হয় আর কি। তো সেটা আজকে আমরা দেখবো। তো যাই হোক, এই প্রসেসটাকে বলা হয়, এই মানে এই মানে লটাকে বা পস্টুলেটটাকে বলা হয় হচ্ছে সলভেন্ট এই নাচ ডিস্ট্রিবিউশন ল। তাহলে সেটা কি বলেছে, সেটাই এখানে লেখা আছে, যে when a solute is added in a system having two immiscible liquids and the solute is soluble in both the liquids, দেন অ্যাট স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন মানে যে ঝাঁকানোর পর যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হলো, তাতে ওই আয়োডিন কিছুটা মানে তোমার মানে যতটা যেখানে সলেবল হতে পারে, অবশ্যই CCl4 বা CCl3 মানে ক্লোরোফর্মে অনেক বেশি সলেবল হয়, যথেষ্ট সলেবল হয়ে গেল, তারপরে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হলো, একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, সেইটা বলছে আর কি। তাহলে দেন এট saturated solution, ratio of concentration of the solute in two liquids maintains a constant value বা constant ratio when temperature is fixed. This is the Nash distribution law, যেটাকে in general কিভাবে লেখা যায় এইভাবে, যে concentration of solute at organic solvent by concentration of solute at aqueous solvent equals to KD। ওই কনস্ট্যান্টটাকে বলা হয়, মানে দেখানো হয় K ক্যাপিটাল D দিয়ে সাফিক্সে, এবং এটাকে পার্টিশন কোফি, এই কেডিটাকে তো আবার পার্টিশন কোফিসিয়েন্ট বা অনেক সময় হচ্ছে ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বলা হয়। ঠিক আছে, এটা এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে নাচ ডিস্ট্রিবিউশন ল। এবার এর একটা ছোট ডেরিভেশন আছে,
এবার ডেরিভেশনটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি দেখো, যে বলছি তো যে ঝাঁকানোর পর ওটা ইকুইলিব্রিয়ামে বসে আছে, তোমরা প্র্যাকটিক্যালি এটা করেছো হয়তো বা করবে, খুব শিগগিরই করবে আর কি। আর এবার ধরো এটা তো এটা চলে যাচ্ছে, এটা তো ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, তাহলে যদি তাহলে দুটো ফেজ তৈরি হয়ে যাচ্ছে যে হুইচ আর ইন ইকুইলিব্রিয়াম, তাই না? তাহলে ওই সলিউট যেটা I2, তার কেমিক্যাল পোটেনশিয়াল ইন বোথ দ্য ফেজ সেটা সমান হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এই অ্যাপ্রোচ থেকে শুরু করতে পারি। তাহলে ডেরিভেশনটা আমরা এবার একটু হাতে করি। তাহলে derivation of Nash distribution law, এটা দেখো তাহলে কি হবে, যে at equilibrium ওই ধরো আমি বলছি কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইথ সলিউট, মানে আয়োডিনটা তো এখানে আয়োডিন বলে দিয়েছি তাই, বাট ইন জেনারেল আর কি, যেটা মানে ওটা বলছি ধরো যে সলিউটটা অ্যাড করা হচ্ছে সেটা আইথ সলিউট। হ্যাঁ, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ সলিউট at alpha phase, মানে একটা ফেজকে আলফা আর একটা ফেজকে বিটা বলছি, at alpha phase which is a function of temperature আর কি হয় প্রেসার। আচ্ছা, এবার এইখানে তো আমি একটা নন আইডিয়াল বাইনারি সলিউশনের উপর কাজ করছি, তাহলে ইন জেনারেল আমার অ্যাক্টিভিটি ধরা হলো, মানে আমি অ্যাক্টিভিটি দিয়ে বলবো এবার হয়তো কোনো পার্টিকুলার কেসে, মানে কোনো স্পেশাল কেসে সলিউশনের কনসেন্ট্রেশন যথেষ্ট লো আইডিয়ালি বিহেভ করছে বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের মতো বিহেভ করছে, তখন আমি মানে অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন দিয়ে লিখছি, ঠিক আছে? তাহলে আমি জেনারেলি এটাকে লিখছি যে অ্যাক্টিভিটি অফ আই, এইটা মানে অ্যাক্টিভিটি অফ আই এট আলফা ফেজ। মানে আলফা ফেজের অ্যাক্টিভিটি আর বিটা ফেজের অ্যাক্টিভিটি আলাদা হবে, কারণ সেটাই তো নাচ ডিস্ট্রিবিউশন ল। মানে যদিও নাচ ডিস্ট্রিবিউশন আমি ডিরাইভ করতে চাইছি, বাট আমি লজিক্যালি তো সেটাই হচ্ছে, মানে তার উপরে বেস করেই তো এটা হচ্ছে, যে আমি একটা সলিউট অ্যাড করছি যেটা দুটো যে আলাদা আলাদা ইমমিসিবল লিকুইড ছিল তাতে একটু একটু করে সলেবল, এবং একটাই বেশি সলেবল একটা কম সলেবল। এবার যেহেতু স্যাচুরেটেড সলিউশন যখন তৈরি হয়ে যাচ্ছে তখন ওই সলিউটটা সলভেন্টে যতটা সলেবল সেই সলিবিলিটিটাই তোর কনসেন্ট্রেশন। তাহলে যদি আমার অর্গানিক সলভেন্টে বেশি সলেবল হয় তাহলে ওখানে কনসেন্ট্রেশন বেশি আয়োডিনের। সেই জন্য তাহলে ওখানে কনসেন্ট্রেশন মানে অ্যাক্টিভিটি, যদি আমি আর কি ইন জেনারেল ভালো করে বলতে চাই, তাহলে অ্যাক্টিভিটি ইন দ্য আলফা ফেজ সেটা আলাদা অফ দ্যাট পার্টিকুলার সলিউট, আর বিটা ফেজের অ্যাক্টিভিটি আলাদা, বিটা ফেজের অ্যাক্টিভিটি আলাদা, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারি যে মিউ আই বিটা টি, আর হচ্ছে এটা হচ্ছে AI বিটা, এটা হবে। আচ্ছা, এটাকে আবার কি করে লিখতে পারি, মিউ আই জিরো, মানে জিরো ফর দ্য আলফা, মানে স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আলফা ফেজ প্লাস RT ln AI ফর দ্য আলফা ফেজ, এইটা ইকুয়ালস টু মিউ আই জিরো ফর দ্য বিটা ফেজ প্লাস RT ln AI ফর দ্য বিটা ফেজ। আচ্ছা, और এখান থেকে এইটাকে এইভাবে লিখতে পারি যে RT ln AI for the alpha phase by AI for the beta phase, এইটা equals to mu I0 for the beta phase minus mu I0 for the alpha phase, এটা। আচ্ছা, और এখান থেকে ln AI for the alpha phase by AI for the beta phase, এটা equals to হবে mu I0 for the beta phase minus mu I0 for the alpha phase, আমার হাতের লেখা তো বাজে হয়, mu I0 for the alpha phase by RT, এটা এটা হবে। আচ্ছা দেখো এইটা কি, এই যে মিউ আই জিরো ফর দ্য বিটা ফেজ মাইনাস মিউ আই জিরো ফর দ্য আলফা ফেজ, এটা কি? এটা হচ্ছে জাস্ট ওই আলফা আর বিটা ফেজের মধ্যে চেঞ্জ ইন মোলার গিভস ফ্রি এনার্জি, মানে কেমিক্যাল পোটেনশিয়াল তো মোলার গিভস ফ্রি এনার্জি, তাহলে এটা হচ্ছে জাস্ট ওই আলফা আর বিটা ফেজের মধ্যে চেঞ্জ ইন মোলার গিভস ফ্রি এনার্জি, তাই না? এটা তাহলে সেটাকে লিখতে পারি ডেল্টা জি জিরো বার মোলার গিভস ফ্রি এনার্জি বাই RT, where এই ডেল্টা জি জিরো বারটা হচ্ছে মিউ আই জিরো ফর দ্য বিটা ফেজ মাইনাস মিউ আই জিরো ফর দ্য আলফা ফেজ, তাই না? এরকম এটা হবে। আর এখান থেকে যেটা করতে পারি যে এটাকে এরকম ভাবে যদি করে দিই, ধরো যে ln
AI for the beta phase by ln AI for the alpha phase, এটা করলে কি হয়ে যাবে, এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস ডেল্টা G0 বার বাই RT, এটা হবে। আচ্ছা, অর এখান থেকে কি করে লিখতে পারি যে AI at the beta phase by AI at the alpha phase, এইটা equals to e to the power minus delta G0 bar by RT। আচ্ছা দেখো, তাহলে এটা হয়ে গেল। তাহলে টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাহলে e to the power minus delta G0 bar by RT এটা কার মতো দেখতে, তো জাস্ট একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো দেখতে না, যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। তাহলে এটাকেই লিখতে পারি জাস্ট একটা ইকুইলিব্রিয়াম, মানে এটা কিন্তু ওই জন্য একদম বড় মানে ক্যাপিটাল কে দিয়ে লিখতে হবে, কে ডি, এটাকেই লিখতে পারি। তাহলে কি হয়ে গেল যে AI at beta phase by AI at alpha phase equals to এই KD, এটাই তো নাচ ডিস্ট্রিবিউশন ল, where KD হচ্ছে e to the power minus delta G0 by RT, আর G0 bar by RT is the partition coefficient or partition coefficient, এটা coefficient or ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, এবার এই লটা বা এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড যখন যেই সলিউটটা অ্যাড করছো না, মানে এই পার্টিকুলার কেসে ধরো আয়োডিন অ্যাড করছো, বা অনেক সময় জল বেনজিনের মধ্যে বেনজোইক অ্যাসিড অ্যাড করা হয়, এরকম আর কি, তাদের কোনো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হচ্ছে না, মানে কোনো রিয়াকশন করছে না, মানে আয়োডিন যে তুমি অ্যাড করছো, আয়োডিন CCl4 এর সাথে রিয়াকশন করে বা জলের সাথে রিয়াকশন করে অন্য কিছু তৈরি করছে না, ঠিক আছে, মানে অ্যাসোসিয়েশন, বা উল্টোটা ভেঙে গিয়ে নিজে এমন কিছু অ্যাড করলে যেটা ভেঙে গিয়ে সে তার ভেঙে গিয়ে তারা আবার আলাদা আলাদা করে ঘুরে বেড়াচ্ছে আর কি, মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হচ্ছে না, তখনই একমাত্র এটা ভ্যালিড, এই পার্টিকুলার ইকুয়েশনটা ভ্যালিড আর কি। যদি অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন হয় তাহলে কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই এখানে লেখা আছে যে Nash distribution law is valid when the solute is in the same molecular form. In both the solvent, there should be no in both the solvents there should be no association or dissociation. এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কি, আর Nash distribution law is valid only when Nash distribution law is valid only when the solution is ideal or ideally dilute. তাহলে আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট হলে এই অ্যাক্টিভিটিটাকে আমরা লিখতে পারি এ দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে। হ্যাঁ, তাহলে অবশ্যই সেইটাই এখানে করে দিই, দাঁড়াও, হ্যাঁ তাহলে এইটা একটা হলো, আমি এখানে সেটাই করে দিই। হ্যাঁ, এখানে আরো কতগুলো কথাও অবশ্যই লিখতে হবে, দাঁড়াও আমি জায়গা আছে এখানে লিখে দিই, তারপরে আমি ওই কথাগুলো যাব। তাহলে এখানে দেখো এইটা হলো। আচ্ছা, এখানে কেডিটা কেমন দেখতে, তাহলে কেডি ইজ ভেরি similar to equilibrium constant, is very similar to equilibrium constant for a particular solvent solute pair. KD depends on the temperature only, কারণ equilibrium constant হলে সেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে KD depends on the temperature only. টেম্পারেচার, এখান থেকে যে এটার যে আলাদা, এটা একটু এখানে বুঝিয়ে দিই, কারণ আমি এখানে ধরানোর জন্য ছোট ছোট করে লিখছি, এটা হবে। আচ্ছা, তাহলে এবার ফর ভেরি ডাইলিউট সলিউশন, ফর ভেরি ডাইলিউট সলিউশন কি হওয়া উচিত, যে এই AI
মানে আর কি at the alpha phase, সেটা হবে কনসেন্ট্রেশন at the alpha phase by C0, কারণ অ্যাক্টিভিটিতে ইউনিটলেস, তাহলে কনসেন্ট্রেশনটাকে ইউনিটলেস করতে হবে, তাহলে C0 স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে দিতে হবে। মানে বেসিক্যালি কি হবে, ফর ভেরি ডাইলিউট সলিউশন, মানে নর্মালি আমার কি হওয়া উচিত, নর্মালি অ্যাক্টিভিটি ইকুয়ালস টু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন। এবার যখন ডাইলিউট সলিউশন তখন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট গুলো তো টেন্স টু 1, মানে এখানে গামা আই at the alpha phase টেন্স টু 1 আর গামা আই at the beta phase টেন্স টু 1 আর কি, ফর ভেরি ডাইলিউট সলিউশন। তাহলে এই আইটাকে এরকম লেখা যেতে পারে, আর এআই বিটাটা হবে হচ্ছে সিআই বিটা বাই C0। তাহলে দেন এটা আমরা লিখতে পারি যে সিআই আলফা বা সিআই এখানে ধরো বিটা বাই সিআই আলফা, সেটা ইকুয়ালস টু কেডি। এটা হচ্ছে মানে আর কি বাজেভাবে দেখতে বাজে লাগছে, যাই হোক এটা হচ্ছে নাচ ডিস্ট্রিবিউশন ল। তাহলে this is the নাচ ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে তো, আচ্ছা তারপরে এই কথাগুলো বলাটা বেশি লজিক্যাল হবে আর কি। তাহলে লাস্ট ডিস্ট্রিবিউশনটা অনলি ভ্যালিড যখন সলিউশনটা ভেরি ডাইলিউট আর আইডিয়ালি ডাইলিউট। হ্যাঁ, এটা সলিউশন। আচ্ছা তারপরে যেটা বললাম যে ওই যে পার্টিকুলার সলিউটটা অ্যাড করছি, মানে যার কনসেন্ট্রেশনের রেশিও দিয়ে লাস্ট ডিস্ট্রিবিউশন ল কনসেপ্টটা আসছে, সেটাকে সেম ফর্মে কিন্তু থাকতে হবে দুটোতে, মানে দেয়ার উইল বি নো ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন। যেমন হচ্ছে ওই ডিস্ট্রিবিউশন অফ বেনজুইক অ্যাসিড ইন বেনজিন এন্ড ওয়াটার যেটা বলছিলাম, ওটার কিন্তু দেখা যায় যে বেনজুইক অ্যাসিডটা ডাইমার ফর্ম হিসাবে থাকে বেনজিনে। হ্যাঁ, তার মানে অ্যাসোসিয়েশন হচ্ছে এই পার্টিকুলার কেসে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন অফ বেনজিন বাই মানে কনসেন্ট্রেশন অফ বেনজুইক অ্যাসিড ইন বেনজিন, মানে এখানে হচ্ছে গিয়ে এই কনসেন্ট্রেশন অফ এই মানে এটা যেটা এইভাবে লেখা আছে তো বেনজিন, এইটা এইটা মানে কনসেন্ট্রেশন অফ বেনজুইক অ্যাসিড ইন বেনজিন। এটা হ্যাঁ, কিরকম ভাবে যে কনসেন্ট্রেশন অফ ওয়াটার এই CuH2, এটা মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেনজুইক অ্যাসিড ইন ওয়াটার। এইটা কিন্তু হ্যাঁ। আচ্ছা তাহলে সেটা কিন্তু নট ইকুয়ালস টু কেডি। হ্যাঁ, সেটা কি হয়, সেটা ওই বেনজিনের মানে উপরের কনসেন্ট্রেশন অফ বেনজুইক অ্যাসিড যেহেতু ওখানে ডাইমার ফর্ম হিসাবে থাকে, তাহলে এইটা টু দি পাওয়ার হাফ হয়ে যায়। মানে যদি এনমার ফর্ম হিসাবে থাকে তাহলে এটা টু দি পাওয়ার 1/n হয়ে যাবে। ঠিক আছে, বাই ওয়াটার কনসেন্ট্রেশন অফ দ্যাট সলিউট ওয়াটার ইকুয়ালস টু, তখন এটা কেডি না, ওটা কেডি প্রাইম মতো হবে, যেটা কিন্তু আর ওই ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ট্রু পার্টিশন কোফিসিয়েন্ট নয়, সেটাকে তখন বলা হয় সিউডো পার্টিশন কোফিসিয়েন্ট। ঠিক আছে, এটা হয়ে যায়, এটা তোমাদের নেই সিলেবাসে, কিন্তু এটা হয় আর কি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নাচ ডিস্ট্রিবিউশন লা এবং তার লিমিটেশন বা তার আর কি কোন শর্তে সেটা ভ্যালিড সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে এর উপরে বেস করে নেক্সট আমরা চলে যাবো সলভেন্ট এক্সট্রাকশন। তাহলে নেক্সট হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন, এটা। হ্যাঁ, আচ্ছা দেখো সলভেন্ট এক্সট্রাকশনে যেটা হয় যে মানে এমন একটা ইয়ে অ্যাড করা হয়, মানে ধরো এরকম একটা হচ্ছে সলিউশন আছে, একটা সলিউশন আছে, তাহলে আচ্ছা একটা সলিউশন আছে, সেটা হচ্ছে এরকম ভাবে ধরো এটা। হ্যাঁ, তাহলে যার মধ্যে এখানে আমি নিচে বলছি এরকম ভাবে একটা সলিউশন আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা সলিউশন আছে,
আচ্ছা, এবার কি করা হচ্ছে যে আরেকটা মানে এখানে একটা সলভেন্ট অ্যাড করা হয়। হ্যাঁ, মানে একটা সলিউশন আছে অলরেডি, যার মধ্যে একটা সলভেন্ট আছে আর সলিউট আছে, আর এর উপর থেকে আরেকটা সলভেন্ট অ্যাড করা হয়। এবার যে সলভেন্টটা অ্যাড করা হয় সেটা কিন্তু এই আগের যে সলিউশন তার সাথে ইমিসিবল হতে হবে। তার সাথে ইনভিসিবল হবে, এবং ওই যে এবং এর যে মানে মানে এবং এই সলিউশনের মধ্যে যে যে সলিউটটা আছে সেই সলিউটটা আবার ওই অ্যাডেড সলভেন্টের মধ্যে মিসেবল হবে, মানে হাইলি সলিউবল হবে। তার ফলে কি হবে, তার ফলে তুমি ধরো একটা সলিউশন ছিল, তুমি একটা নতুন সলভেন্ট অ্যাড করছো, যে সলভেন্টটা এই সলিউশনের সাথে কিন্তু ইমিসেবল, এটা আর কি। কিন্তু এই সলভেন্টটা এই যে সলিউশনের মধ্যে যে সলিউট আছে তাকে আবার টেনে নেবে, কারণ ওই সলিউটটা ওই সলভেন্টে নতুন অ্যাডেড যে সলভেন্ট তার সাথে হাইলি সলিউবল হতে হবে, হাইলি মিসেবল হতে হবে। তাহলে এই যে এর মধ্যে যে সলিউটটা আছে সেটা তখন ওই নিউলি অ্যাডেড সলভেন্টের মধ্যে চলে যাবে। তাহলে এখানে যে সলভেন্ট যেটা মানে যেটা আগের সলিউশনের যে সলভেন্ট সেটা শুধু পড়ে থাকবে। তাহলে এরকম ভাবে কিন্তু এই সলভেন্টটাকে এক্সট্রাক্ট করা যায়। আচ্ছা, এবার এটা কতবার মানে কিভাবে করলে এক্সট্রাকশনটা হয় সেটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি সলভেন্ট এক্সট্রাকশন। আচ্ছা, তাহলে কি বললাম তাহলে, মানে বলছি আবার, আমি লিখলে বুঝতে পারবে। মানে কি বলছি, যে একটা সলিউশন আছে তার মধ্যে একটা সলভেন্ট অ্যাড করছি। হ্যাঁ, যে সলভেন্টটা এই সলিউশনের সাথে ইমমিসেবল, বাট এই সলিউশনের মধ্যে যে সলিউট আছে সেই সলিউটটা ওই সলভেন্টের মধ্যে হাইলি মিসেবল। তাহলে ওই সলিউটটা নিউলি অ্যাডেড সলভেন্টে চলে গেল। তাহলে এই যে আগের থেকে যে সলিউশন সেটা তো পড়ে থাকলো, মানে যার মধ্যে সলভেন্টটা পড়ে থাকলো, তাহলে এই সলভেন্টটাকে এক্সট্রাক্ট করে নিলে। বা যদি তোমার ওই সলিউটটা ইম্পর্টেন্ট বলে মনে হয়, তাহলে ওই যে সলিউটটা যে নতুন অ্যাডেড সলভেন্টের মধ্যে চলে গেল, যেটা হাইলি আর কি মিসেবল হয়ে চলে গেল, হাইলি সলিউবল হয়ে চলে গেল, সেই সলভেন্ট সলিড পেয়ারটাকে নিয়ে সেটাকে যদি আবার আলাদা করে যদি সেটা ওই মানে পার্শিয়াল ওই আইসোথার্মাল ডিস্টিলেশন করে করা সম্ভব হয়, ডিপেন্ড করবে তার নেচারের ওপর আর কি। তো সেখানেও আলাদা করে সলিউটটাকে আলাদা করে নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে যেটা কি হলো বাবা, যাই হোক, তাহলে যা বললাম সেটা লিখি। তাহলে কি বলছি যে added solvent is immiscible to the previous solution added solvent, এটা কি হলো, এটা আবার এখানে চলে আসে, এগুলো চলে আসছে কেন, যাই হোক। added solvent, a solvent is immiscible to the previous solution, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে the solute is highly soluble in the added solvent, ঠিক আছে? the added solvent, নতুন যে সলভেন্ট অ্যাড করা হচ্ছে। আচ্ছা, ধরো আমি বলছি যে যখন ওই সলিউশনটা ছিল সেইখানে মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে W1, এই টোটাল অ্যামাউন্ট হচ্ছে W1, আর ভলিউম হচ্ছে V1। এটা, আর ধরো এইটাকে মানে এই সলিউশন এটাকে আমি বলছি দিট ইজ দ্য আলফা ফেজ, আর এইটা হচ্ছে গিয়ে মানে এখানে যেটা অ্যাড করব সেটা হবে হচ্ছে বিটা ফেজ। আচ্ছা, এবার এইখানে আমি হচ্ছে এই সলভেন্ট অ্যাড করছি, এইখানে সলভেন্ট মানে হচ্ছে নিউলি অ্যাডেড সলভেন্ট এখানে অ্যাড করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এটা করা হলো। এটা করার পরে দেখা গেল যে মানে এখানে আমি লিখছি, তাহলে এই মানে সলভেন্ট অ্যাড করার পর দেখা গেল যে এর ভলিউমটা হলো হচ্ছে V2, এই ভলিউমটা হলো V2। আর এইখানে ধরো এইভাবে আমি বলছি যে W is the total amount of solute present initially, হ্যাঁ মানে ওই নতুন সলভেন্ট অ্যাড করার আগে আর কি। তাহলে W is the total amount of solute present initially or and after addition
after addition of V2 volume of solvent, let W1 amount of solute is still present in the previous solution, having volume B1. এটা হচ্ছে ব্যাপার, মানে কি বলা হচ্ছে, ধরো W is the total amount of solute present initially, মানে ইনিশিয়ালি W ছিল, W amount of solute ছিল। আচ্ছা, এবার ওই V2 ভলিউম অফ নতুন সলভেন্ট অ্যাড করা হলো, সেটা অ্যাড করার পরে তাহলে আগে যে সলিউটটা ছিল তার কিছুটা তো ওই যেহেতু নতুন যে সলভেন্ট তাতে হাইলি মিসেবল তাতে চলে গেল, তাহলে সেটা চলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ফাইনালি W1 অ্যামাউন্ট অফ সলিউট স্টিল ওই আগের যে সলিউশন তাতে থেকে গেল, তাহলে চলে গেছে কতটা, W মাইনাস W1। তাহলে এখানে চলে গেছে কতটা, এই যে এইখানে যে নতুন আর কি অ্যাডেড সলভেন্টটা করা হয়েছে এইটা V2 ভলিউমে, তাতে সলিউট কতটা চলে গেছে, সলিউট চলে গেছে W মাইনাস W1, এটা ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন অর্থাৎ ইন নিউ সলভেন্ট আর কি, নিউ ভলিউম ইন নিউ সলভেন্ট, সেটা কত, সেটা হচ্ছে W মাইনাস W1, এটা হবে। তাহলে এবার ফ্রম নাচ ডিস্ট্রিবিউশন ল থেকে কি, মানে তুমি যখন এখন ওয়েট জানো ভলিউম জানো তাই তো, তাহলে এখান থেকে কনসেন্ট্রেশন বার করতে পারবে, W বাই V টাই কনসেন্ট্রেশন দেবে, তাহলে সেখান থেকে নাচ ডিস্ট্রিবিউশন লিখতে পারবে। তাহলে ফ্রম নাচ ডিস্ট্রিবিউশন ল কি লিখতে পারি, যে কি লিখি আমরা, যে কনসেন্ট্রেশন অফ সলিউট এট দ্য বিটা ফেজ বাই কনসেন্ট্রেশন অফ সলিউট এট দ্য আলফা ফেজ ইকুয়ালস টু কেডি। তাহলে এই পার্টিকুলার কেসে কি হবে, concentration of that particular solute in the ধরো ওই উপরের আর কি, in the newly added solvent, ওই যে মানে বিটা ফেজ আর কি, উপরটা তো বলেছি বিটা ফেজ, তাহলে সেখানে কি হবে, এটা সেটা হবে হচ্ছে W মাইনাস W1 বাই V2 বাই এখানে হচ্ছে W1 বাই V1, সেইটা ইকুয়ালস টু কেডি, এটা হবে। এবার এটাকে সিম্পলিফাই করো, হ্যাঁ, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, যে এটা হয়ে যাবে ওই W মাইনাস W1 ইন্টু V1 উল্টে গেলে ইকুয়ালস টু কেডি ইন্টু V2 ইন্টু W1। আচ্ছা, অর এই পাতায় চলে আসছি, অর এখান থেকে এটার কি মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে W ইন্টু V1 মাইনাস W1 V1, এইটা ইকুয়ালস টু কেডি V2 W1, और এখান থেকে এই W1 গুলোকে সব একদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হয়ে যাচ্ছে যে W1 গুলোকে একদিকে নিয়ে চলে আসলে, হ্যাঁ মানে এটা এরকম হয়ে যাচ্ছে যে V1 থেকে যাচ্ছে প্লাস কেডি ইন্টু V2, W1 কমন চলে গেল, এটা হচ্ছে WV1, এটা হলো। আচ্ছা, और এখান থেকে W1 যেটা আর কি এখনো পড়ে আছে সেইটা বার করতে চাইছি, সেটা বার করলেই অটোমেটিক W মাইনাস W1 পাওয়া যাবে, কারণ W টা তো টোটাল অ্যামাউন্ট যেটা আমরা জানতাম। এবার আমি V2 টা অ্যাড করেছি,
V2 ভলিউমে নতুন সলভেন্ট অ্যাড করার পর তাকে যথেষ্ট টাইম দেওয়া হচ্ছে, টাইম দেওয়ার পর যখন ইকুইলিব্রিয়ামে দাঁড়িয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি যে স্টিল আগের সলিউশনে W1 পরিমাণ পড়ে আছে, তাহলে চলে গেছে W মাইনাস W1 এটা। তাহলে W1 টা জানলেই হবে, তাহলে W1 টা কি হবে, সেটা হচ্ছে V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W, এটা হয়ে যাচ্ছে W1, এটা হলো, ঠিক আছে। তাহলে আফটার দ্য ফার্স্ট স্টেপ W1 পরিমাণ আমার রয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, এবার এটা তোমার স্টার্টিং পয়েন্ট। এবার ধরো এবার তুমি আরো V2 অ্যামাউন্ট অ্যাড করলে, তাহলে আবার এই সেম প্রসেসটা হবে, আরো V2 অ্যামাউন্ট অ্যাড করলে আবার এই সেম প্রসেসটা হবে, করতে 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 তুমি আলটিমেটলি একটা সেপারেটেড পাবে, যেখানে এই যে নতুন সলভেন্টে তাতে যে মানে নতুন সলভেন্ট বলছি মানে পুরানো আর কি সলিউশনে তাতে যে W1 পরিমাণ যে সলিউটটা পড়ে থাকছে যেটা আমি বলছি, সেই W1 এর পরিমাণ সেই W1 টেন্স টু 0 হয়ে যাবে, কারণ বারবার এটা করতে 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 ওই সলিউটটাতে নতুন অ্যাডেড যে সলভেন্ট তাতে তো অনেক বেশি সলেবল, বারবার পুরোটাই মানে বারবারই চলে যাবে অনেকটা বেশি করে চলে যেতে থাকবে, তার মানে আলটিমেটলি যেটা পড়ে থাকবে অনেকগুলো স্টেপের পরে সেটা টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে এইভাবে তোমার সলভেন্টটা এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য, তাহলে after first step W1 is the amount of solute still present in the solution, ঠিক আছে এটা। আচ্ছা, এবার আবার সেকেন্ড স্টেপে যেটা বলছি যে in the second step if another V2 volume of solvent is added, then amount of solute still present in the solution will be, কি হবে সেকেন্ড স্টেপে মানে তাহলে এবার মানে যখন ফার্স্ট স্টেপটা হয়ে গেল তখন তোমার W1 হচ্ছে এইটা, এবার আরো আমি V2 অ্যাড করলাম, তাহলে তখন এটা কি হবে, তখন যদি আমি বলি ধরো যে অ্যামাউন্ট অফ সলিউট স্টিল প্রেজেন্ট ইন দ্য প্রিভিয়াস সলিউশন সেটাকে যদি W2 বলি, তাহলে দেখো এখান থেকে ভাবো, তাহলে W1 যখন ছিল তখন সেটা V1 বাই KD মানে V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W, যেখানে W টা ছিল তোমার টোটাল অ্যামাউন্ট অফ দ্য সলিউট। আফটার ফার্স্ট স্টেপ W1 টা পড়ে আছে পুরানো সলভেন্টে, তার মানে এবার সেটা নিয়ে তুমি আবার শুরু করছো, কারণ বাকি যে W মাইনাস W1 টা নতুন সলভেন্টে চলে গেছে সেটা চলে গেছে, সেটা আলাদা করে ফেললে, সেটা তো চলে গেছে মানে সেটা এবার যেহেতু ওরা আবার ইমিসেবল ছিল তুমি সেটাকে পুরো ইজিলি আলাদা করে ফেলা গেল, দুটো একদম ক্লিয়ার ফেস তৈরি হয়ে গেছে, ওটা আলাদা হয়ে গেল, তাহলে ওটা নিয়ে আর এনি। তাহলে এখন তোমার কাছে যে স্টার্টিং সলিউশনটা সেটাতে হচ্ছে W1 পরিমাণ সলিউট পড়ে আছে, পুরানো সলিউশন যার মধ্যে W1 পরিমাণ সলিউট পড়ে আছে, তাহলে এখন তোমার টোটাল অ্যামাউন্ট অফ সলিউট কত W1, সেটা নিয়ে এবার তুমি শুরু করছো, তাতে V2 অ্যামাউন্ট অফ ভলিউম অফ ওই নতুন সলভেন্ট যেটা সেটা অ্যাড করেছো, তাহলে এখন W2 টা কি হবে, এই সেম জিনিস, ওই W টা এখন W1, মানে আগে W টা আমার টোটাল অ্যামাউন্ট ছিল বলে এখানে W ছিল, এখন W1 টা টোটাল অ্যামাউন্ট, তাহলে এখন এটা W1 হয়ে যাবে, তাহলে এখন W টা হয়ে যাবে, W2 টা হয়ে যাবে V1 বাই V1 প্লাস KD ইন্টু V2 ইন্টু W1, এটা হবে। এবার W1 এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে এটা কি হয়ে যাবে, V1 বাই V1 বাই KD ইন্টু V2 প্লাস এটার স্কোয়ার ইন্টু W, এটা হয়ে যাবে।
ঠিক আছে এইভাবে। তাহলে এরকম ভাবে যদি এরকম n স্টেপ করা হয় তাহলে কি হবে, তাহলে আফটার n steps amount of solute still present, amount of solute still present, তা wn সেটা হচ্ছে v1 by v1 plus kd into v2 to the power n into w, এটা। তাহলে এইভাবে পুরো সলভেন্ট এক্সট্রাকশনটা করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছো? ঠিক আছে এটা। আচ্ছা এবার ধরো তুমি তো এরকম ভাবে করলে, তাহলে তুমি প্রত্যেকবার ভি টু ভলিউম করে নতুন সলভেন্ট অ্যাড করছো, তাহলে করে তুমি বলছো এন স্টেপে আমার এইটা পড়ে থাকছে। এবার তখন প্রশ্ন আসতে পারে যে আমি তার মানে কি, তার মানে ওই ভি টু ভলিউমে যে সলিউশনটা অ্যাড করছি সেটাতেই আমার আসল কাজটা লুকিয়ে আছে। তাহলে যদি একসাথে আমি প্রত্যেকবার ভি2 করে আমি এন স্টেপ করছি, তাহলে টোটাল ভলিউম আমি এন ইন্টু ভি2 এটা অ্যাড করছি, তাহলে একসাথে যদি এন ইন্টু ভি2 অ্যাড করে দিই তাহলে কি হওয়া উচিত, মানে একসাথে যদি ভি2টা যদি জাস্ট এন ইন্টু ভি2 হয়ে যায় একবারে, তাহলে এখানে কি হয়ে যাবে তখন W1 যেটা হয়ে যাবে ধরো সেটা হয়ে যাবে কি V1 বাই V1 প্লাস N ইন্টু কেডি ইন্টু ভি2 ইন্টু W, এটা হয়ে যাবে। মানে একবারে যদি আমি এন ভি2 করে দিই তাহলে এটা হবে। তাহলে এবার দেখতে হবে যে একবারে n ইন্টু ভি2 অ্যামাউন্ট অফ নতুন সলভেন্ট অ্যাড করার ফলে কি হয়েছে, কতটা যেটা পড়ে আছে সেইটা বেশি মানে সেইটা কম, নাকি এই যে n বার করার পরে যে WN টা পড়ে আছে সেইটা কম, এইটা বুঝতে হবে। যেটা কম হবে সেই মেথডটা তত বেশি এফিশিয়েন্ট, মানে ওয়ান স্টেপ বেশি এফিশিয়েন্ট না মাল্টি স্টেপ বেশি এফিশিয়েন্ট সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, যে একবারে যদি আমি NV2 অ্যামাউন্ট অফ ভলিউম অ্যাড করে দিই অফ দ্য নতুন সলভেন্ট যদি অ্যাড করে দিই তাহলে আমার স্টিল যে অ্যামাউন্টটা পড়ে থাকছে যে সলিউটটা পড়ে থাকছে সেইটা বেশি কম হচ্ছে, নাকি n বার করার পরে যে WN টা পড়ে থাকছে সেটা বেশি কম হচ্ছে, যেটা বেশি কম হচ্ছে সেটা তো সেই মেথডটা এফিশিয়েন্ট। ঠিক আছে, সেজন্য এখানে একটা প্রশ্ন আসে যে শো দ্যাট multi-step extraction is more efficient than single step extraction। ঠিক আছে, এটা খুব আসি কোশ্চেনটা যে শো দ্যাট মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ মোর এফিশিয়েন্ট দ্যান দ্য সিঙ্গল স্টেপ এক্সট্রাকশন, তাহলে সেটা প্রমাণ করা যায়। তাহলে আফটার n steps total volume of solvent added সেটা হচ্ছে NV2। তাহলে if we add NV2 volume solvent in a single মানে at a time, that is in a single step, then amount of solute still be present in the previous solution, সেটা কি হবে, সেটা W prime সেটা ইকুয়ালস টু হবে V1 বাই V1 প্লাস KD ইন্টু NV2 ইন্টু W, এটা হবে। মানে একই টাইমে যদি আমি টোটাল ওটা অ্যাড করে দিয়েছি তাহলে এটা হবে। তাহলে দেখো এখন আমাদের যেটা দেখতে হবে দেন
এই 1/WN মাইনাস ধরো 1/W', এইটা করছি। এইটা করে দেখি, তাহলে সেখান থেকে WN আর W' এর ব্যাপারটা বুঝে যাব। এটা করলে কি হবে, তাহলে 1/WN করলে কি হবে, এটাকে উল্টে যাবে আর কি। তাহলে V1 প্লাস KD ইন্টু V2 বাই V1 টোটালটার হোল টু দি পাওয়ার N ইন্টু W ইন্টু 1/W মাইনাস এটা উপরেরটা উল্টে যাবে, যে এটা হচ্ছে V1 ও উল্টে যাবে V1 প্লাস KD ইন্টু NV2 বাই V1 ইন্টু 1/W, এরকম একটা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এইটা ইকুয়ালস টু এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, এবার এটা ভেতরটা ভাগ করা যাবে, তাহলে ভেতরে করে দিলে V1/V1 1 প্লাস KD ইন্টু V2 বাই V1 এটার হোল টু দি পাওয়ার N মাইনাস এই জায়গাটা হয়ে যাবে 1 প্লাস KD ইন্টু NV2 বাই V1 টোটাল এইটা ইন্টু 1/W। আচ্ছা, এইটা ইকুয়ালস টু, মানে প্রথমটাই বাইনোমিয়াল ফর্মুলায় লেখা যাবে। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা হয় এটা, সেটা করলে সেটা কেমন হয়, সেটা হবে হচ্ছে 1 প্লাস n ইন্টু KD ইন্টু V2 বাই V1 প্লাস n ইন্টু n-1/2 KD ইন্টু V2 বাই V1 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, মানে এই ফর্মুলাটা 1 প্লাস x টু দি পাওয়ার n এর ফর্মুলা 1 প্লাস nx প্লাস n ইন্টু n+1/2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, বেসিক্যালি এটা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x, এবার x স্কোয়ার প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব, এইভাবে যায় না যে ফর্মুলাটা, সেইটা এইটা হবে করে মাইনাস 1 প্লাস KD ইন্টু NV2 বাই V1 এইটা ইন্টু 1/W, মানে ওই যে আমি কিন্তু এইটা করলাম 1 প্লাস x টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস nx প্লাস n ইন্টু n+1/2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার n+1 মাইনাস 1, ওইখানে মাইনাস থাকলে +1 হবে, তাহলে n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল বাই ইন্টু x স্কয়ার প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব প্লাস ডট ডট ডট। এটা হয়, সেইটা করেছি এটা। তাহলে এবার এখান থেকে কি হচ্ছে দেখো, দেখি একটুখানি, যে প্রথমত হচ্ছে এই যদি তুলে দিই তাহলে 1 -1 +1 কেটে গেল, তারপরে যেটা হচ্ছে n KD ইন্টু V2 বাই V1 n KD ইন্টু V2 বাই V1, এখানে একটা মাইনাস আছে মানে এটা প্লাস কেটে যাবে, তাহলে আলটিমেটলি থেকে যাচ্ছে কি, থেকে যাচ্ছে হচ্ছে n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল, মানে যেটা বেসিক্যালি 2 ইন্টু KD ইন্টু V2 বাই V1 এটা স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে ইন্টু 1/W, সরি ইন্টু 1/W প্লাস ডট ডট ডট, এরকম একটা থেকে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এই মানে 1/WN মাইনাস 1/W', সেটা ইকুয়ালস টু n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল KD ইন্টু V2 বাই V1 তার স্কোয়ার ইন্টু 1/W, এটা তো গ্রেটার দেন 0, তাহলে এখানে তো সব এটা স্কোয়ার আছে ভেতরেরটা, আর এমনি এটা সবই পজিটিভ, আর এই n ইন্টু nটা তো পজিটিভ, ওটা তো নেগেটিভ বার এক্সট্রাকশন করছি, সেটা তো সম্ভব না, এটা সবসময় পজিটিভ, তাহলে পুরোটাই গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে এখান থেকে অর 1/WN গ্রেটার দেন 1/W' হচ্ছে, তার মানে কি WN লেস দেন W', তাহলে WN এর পরিমাণ যেটা সেটা কম হবে দেন W', তার মানে এখান থেকে দেখানো যাচ্ছে যে মাল্টি স্টেপ এক্সট্রাকশন
is more efficient than single step extraction. ঠিক আছে, এটা কিন্তু আসে, এটা পরীক্ষায় দেয় আর কি, যে মাল্টি স্টেপ এক্সট্রাকশন is more efficient than single step extraction. ঠিক আছে, তাহলে এটা করতে হবে ব্যাস আর কি। আচ্ছা, এবার তাহলে নেক্সট যেটা আমরা, হ্যাঁ বলো। কোনটাকে উপরে লিখবে, মানে ওই এটাকে যেটা লিখেছি অর্গানিক সলভেন্ট বাই ওয়াটার, যেটা পরে অ্যাড করা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এইটা। আচ্ছা এ দেখো, এরপরে যেটা আছে, এটা সবাই বুঝতে পেরেছো তো এই অবধি? বাকিটা সবাই বুঝতে পারছো তো? বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা বাবা, বাকিরা কোথায় চলে গেল? বাবা তুই শুনছে না নাকি সবাই ঘুমিয়ে পড়েছে? যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো এই আচ্ছা এটা অবধি হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা বাকি সেটা হচ্ছে ইমমিসিবল লিকুইড আর হেনরিস ল। আচ্ছা, হেনরিস লটা কি? হেনরিস ল হচ্ছে বেসিক্যালি সলিবিলিটি অফ গ্যাস ইন দ্য লিকুইড ফেজ, মানে ইন দ্য লিকুইড, মানে হেনরিস ল ইজ অল অ্যাবাউট সলিবিলিটি অফ গ্যাস ইন দ্য লিকুইড, এই যেখানে আমার লেখা আছে, ঠিক আছে? হেনরিস ল আর হচ্ছে ইমমিসিবল লিকুইড, এটা দরকার আছে। হেনরিস লটা পড়ে নি, তারপরে ওইটা ইমমিসিবল লিকুইডে আসবো। আচ্ছা, তাহলে দাঁড়াও, ইমমিসিবল লিকুইড দিয়ে শুরু করি, এখানে পেজ অ্যাড করে নেবো, সেটাই ভালো হবে। তাহলে নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইমমিসিবল লিকুইড। ইমমিসিবল লিকুইডের প্রথমত কি, মানে এমন হচ্ছে যারা মানে একদমই সলিবল না, একটাকে মিসিবল নয়। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে H2CCl4 বা H2O ক্লোরোফর্ম CHCl3 বা H2O বেনজিন বা H2O নাইট্রোবেনজিন এটসেট্রা। এই সময় এগুলো হচ্ছে সব ইমমিসিবল লিকুইড। আচ্ছা, এখানে আচ্ছা এইটা, হ্যাঁ আচ্ছা এরকম, এগুলো হচ্ছে ইমমিসিবল লিকুইড। আচ্ছা, এবার ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে যেটা হয়, তারা যে যার মানে যেহেতু তারা মানে মিসেবল নয়, তার মানে একটা যদি সলিউশন থাকে, সলিউশন তো আর বলাই যায় না, মানে সলিউশন তখনই হয় যখন সলভেন্ট আর সলিউটের মধ্যে, সলভেন্ট আর সলিউটের মধ্যে একটা ফেভারেবল ইন্টারাকশন থাকে, তখনই সেটা সলভেন্ট তৈরি হচ্ছে। কিন্তু ইমমিসিবল লিকুইডটাকে সলভেন্ট বলা যাবে না, ওটাকে এইভাবে বলে এটা ইমমিসিবল লিকুইড পেয়ার। তার ক্ষেত্রে দুটো লিকুইড তারা যার যার মতো ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ইন কেস অফ immiscible liquid pairs, independent liquid behave independently। মানে ইন্ডিপেন্ডেন্ট লিকুইড, এটাকে এইভাবে বলি ইন্ডিভিজুয়াল লিকুইড। ইন্ডিভিজুয়াল লিকুইড বিহেভস ইন্ডিপেন্ডেন্ট, এরকম হয়। এবং সেক্ষেত্রে ধরো আমি যদি এ আর বি দুটো লিকুইড পেয়ার তৈরি যদি হয়, মানে এ আর বি, তাহলে সেক্ষেত্রে ফর এ বি লিকুইড পেয়ার, এই কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ, সেটাকে জাস্ট মিউ এ স্টার এইভাবে বলতে পারো, কারণ তারা তো মেশেই নি,
তারা যদি মিসেবলই না হয়, কোনো সলিউশনই তৈরি করেনি, তাহলে ইন্ডিভিজুয়ালি নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে, তাহলে ওর সলিউশনের যে কেমিক্যাল পোটেনশিয়ালটা সেটা পিওর ফেজের কেমিক্যাল পোটেনশিয়ালের মতোই হবে। মানে ইমমিসেবল মানে বুঝতে পারছো, দুটো পুরো আলাদা ফেজ তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটাই হবে, তাহলে একই হবে মিউ স্টার এইটা। আর একই রকম ভাবে মিউ বিটা যেটা হয়ে যাবে মিউ বি স্টার, তাহলে এখানে প্রেশারটাও হয়ে যাবে পি এটা পি এ স্টার, আর মানে পার্শিয়াল প্রেশার বা ভেপার প্রেশার আর কি যেটা বলতে পারো, তাহলে এই পিবিটা পিবি স্টার হয়ে যাবে এটা। আচ্ছা, এবার এদেরকে ধরো তুমি ভেপোরাইজ করছো, তাহলে এখানে আবার সেই দ্য ভেপার বিহেভস আইডিয়ালি, তাহলে ইফ উই অ্যাজিউম দ্যাট the vapor behaves ideally, তাহলে ওই পার্শিয়াল ওই ডালটনস ল ভেপার প্রেশার অনুযায়ী, তাহলে দেন ওই টোটাল প্রেশার যেটা সেটা হবে হচ্ছে পিএ প্লাস পিবি, এই পার্টিকুলার কেসে পিএ স্টার প্লাস পিবি স্টার, যেখানে মানে অ্যান্ড ওই পিএ স্টার যেটা সেটা আবার হচ্ছে ওয়াই এ ইন্টু পি, যেটা এই ডালটনস ল ভেপার প্রেশার, তো আর ওয়াই এ ইন্টু পি, where y এটা কি, y এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a in the vapor phase, মোল ফ্র্যাকশন অফ a in the vapor phase এইটা। হ্যাঁ, তাহলে এইটা আর p টা হচ্ছে টোটাল ভেপার প্রেশার, টোটাল ভেপার প্রেশার, আর p এর স্টারটা হচ্ছে এটা ভেপার প্রেশার অফ a, আর এইটা হচ্ছে ভেপার প্রেশার অফ b, এভাবে হবে, তাই তো? তাহলে এইটা, তাহলে এইটাকে আবার লেখা যায় na বাই na প্লাস nb ইন্টু p। একই রকম ভাবে এই পিবি স্টার সেটা হবে হচ্ছে ওয়াইবি ইন্টু পি, যেটা ইকুয়ালস টু এই এটা হবে হচ্ছে এনবি বাই এনএ প্লাস এনবি ইন্টু পি, যেখানে where এই এনএ and NB are the number of moles of A and B in the ভেপার ফেজ। কারণ আমি যদি ওয়াই এটাকে এনএ বাই এনএ প্লাস এনবি লিখি, যেখানে ওয়াই এটা ওই তোমার হচ্ছে আর কি মোল ফ্র্যাকশন অফ এ ইন দ্য ভেপার ফেজ, তাহলে এনএ এনবি এগুলো নাম্বার অফ মোলস ইন দ্য ভেপার ফেজ, তাহলে ইন দ্য ভেপার ফেজ রেসপেক্টিভলি এটা, তাহলে এরকম ভাবে লেখা যায়, এটা হলো। তাহলে দেন এই পি স্টার বাই পিডি স্টার কি হয়ে যাবে, তাহলে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, ফ্রম ইকুয়েশন 1 and 2 পি স্টার বাই পিবি স্টার এটা ইকুয়ালস টু জাস্ট হয়ে যাবে ওই এনএ বাই এনবি, এনএ বাই এনবি, ঠিক আছে? और এটা ইকুয়ালস টু এনএ মানে কি ডাব্লিউ এ বাই এম এ বাই ডাব্লিউ বি বাই এম বি, যেখানে এই ডাব্লিউ এ ডাব্লিউ বি আর এম এ এম বি এগুলো কি, ডাব্লিউ এ ডেল বি হচ্ছে ওয়েট অফ দা মানে ওয়েট বা অ্যামাউন্ট অফ এ ইন দা ভেপার ফেজ, আর ডাব্লিউ বিটা হচ্ছে অ্যামাউন্ট অফ বি ইন দা ভেপার ফেজ, আর এম এটা হচ্ছে ওই মোলার মাস অফ দা মানে এ গ্যাস আর কি, আর এ ভেপার, আর বি বিটা এম বিটা হচ্ছে মোলার মাস অফ দা বি ভেপার, এটা হবে। তাহলে ওয়ার এই ডাব্লিউ এ and WB are the weight of
A and B respectively in the vapor phase, আর MA and MB are the molar mass of A and B respectively in the vapor phase. এটা হবে। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে আগের ইকুয়েশন থেকে, যে আলটিমেটলি এই WA/WB মানে আলটিমেটলি আমাকে কি পেতে হবে? আলটিমেটলি পেতে হচ্ছে যে আমি একটা ইমমিসেবল পেয়ার, লিকুইড পেয়ার নিয়ে শুরু করেছিলাম, তাদেরকে আমি ভেপোরাইজ করছি, যেমন এই ভেপার প্রেশারটা বোঝার জন্য, যেমন আগের ক্ষেত্রেও করেছিলাম। মানে টোটালি আর কি মিসেবল লিকুইড আর সলভেন্ট ছিল, এই সলিউশন ছিল যেটা মিসেবল আর কি সলিউশন ছিল, তাদেরকে ভেপোরাইজ করছিলাম। করে আমি দেখছিলাম যে ভেপার ফেজে আমার কতটা যাচ্ছে, সেখানে এই ভোলাটাইল নন ভোলাটাইলের ব্যাপার ছিল। এবার এখানে দুটো ইমমিসেবল লিকুইড পেয়ার, মানে একটা ইমমিসেবল লিকুইড পেয়ার বা দুটো ইমমিসেবল লিকুইড যারা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে, তাহলে তাদেরকে যদি আমি ভেপোরাইজ করি, তাহলে এবার আমি দেখতে চাই যে ভেপার ফেজে আমার টোটাল মানে কতটা এ যাচ্ছে, কতটা বি যাচ্ছে, সেটা কি রেশিওতে যাচ্ছে। তাহলে সেটা আলটিমেটলি হয়ে যাচ্ছে, আগের ইকুয়েশনটাকে যদি এটা করি, তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে, PA স্টার ইন্টু MA বাই PB স্টার ইন্টু MB, এটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ইমমিসেবল লিকুইড। এইটুকু, ইমমিসেবল লিকুইড আর বেশি কিছু নেই। ঠিক আছে, মিউ এ ইকুয়ালস টু মিউ বি কবে কখন হচ্ছিল? না না, তুমি ওইটার সাথে কেন লোকাচ্ছ? তুমি তো ওইকে মানে ইয়ের সাথে কেন গোলাচ্ছ, মানে নাচ ডিস্ট্রিবিউশনের সাথে গুলিও না, নাচ ডিস্ট্রিবিউশনের কথা বলছো তো? ওখানে তো আলফা আর বিটা ফেজ ছিল, ওখানে এ আর বি তো ছিল না তো। আর এখানে তো এ আর বি, যেমন এতক্ষণ পড়ে এসেছো তুমি ওই মানে যখন হচ্ছে গিয়ে প্রথম রাউলস ল পড়েছিলে, তখন পড়োনি যে দুটো আমার এ আর বি আছে, মানে একটা সলিউশন আছে যার মধ্যে ধরো সলভেন্টটা বলছি 1 আর সলিউটটাকে 2 দিয়ে দেখাচ্ছিলাম, সেটাকে এ আর বি দিয়েও দেখাতে পারতাম, কিন্তু তারা ছিল মিসেবল। তো তাদের ক্ষেত্রে যখন তুমি টেম্পারেচার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে যখন তাকে ওই ভেপার ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে, হ্যাঁ তাই তো, হ্যাঁ টেম্পারেচার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে যখন ভেপার ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে, তখন সেখান থেকে সেই কর্নওয়ালিস রুল আসলো বা ডুহে মার্গিউলিস ইকুয়েশন আসলো, যেখান থেকে আমরা এটা দেখলাম যে ভেপার ফেজে যেটা যে বেশি ভোলাটাইল সে একটু বেশি চলে যাবে, তাই না, আইডিয়াল বাইনারি সলিউশনের ক্ষেত্রে। তারপর নন আইডিয়াল বাইনারি সলিউশনের ক্ষেত্রে দেখলাম সেটা হবে, কিন্তু একটা সময় পরে একটা আইসোটোপিক মিক্সচারে চলে আসছে, সেই কনটেক্সটে এবার ভাবো। এবার এটা হচ্ছে ইমমিসেবল লিকুইড, ওগুলো ছিল মিসেবল লিকুইড, তার হচ্ছে আইডিয়াল এবং নন আইডিয়াল বাইনারি সলিউশনের জন্য তুমি থার্মোডাইনামিক্সটা পড়ে এসেছো, মানে ফেজ ইকুইলিব্রিয়ামটা পড়ে এসেছো। এবার হচ্ছে সেই সেম টাইপের ইমমিসেবল লিকুইড যারা মেশে না, সলিবল না যারা, তাহলে সলিউশন তৈরি করছে না। সলিউশন কথাটার মানে কি, যেখানে সলভেন্ট আর সলিউটের মধ্যে একটা তোমার ফেভারেবল ইন্টারাকশন থাকে, তাহলে সলিউশন তৈরি করে। এখানে সলিউশন তৈরি করছে তো বলা যাবে না, এটাকে পেয়ার হিসাবে বলতে হবে। তাহলে এ আর বি এরা দুটো আলাদা আলাদা লিকুইড, যারা একসাথে তাদের মানে পেয়ার করা হচ্ছে, কিন্তু তারা ইনমিসেবল, তাহলে মিশছে না, তাহলে ইনমিসেবল লিকুইড পেয়ার। এবার তাদেরকে যদি তুমি টেম্পারেচার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে ভেপার ফেজে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে তারা কি করছে সেইটা বুঝতে চাইছি। তাহলে ভেপার ফেজে তারা কতটা যাচ্ছে। এবার কথাটা হচ্ছে ইমমিসেবল লিকুইড তারা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করে, তাহলে তারা যখন মিশছেই না, সলিউশনই তৈরি করছে না, তখন ওই কেমিক্যাল পোটেনশিয়াল কমে যাবে সলিউশনে গেলে, বা ভেপার প্রেসার বেড়ে যাবে ভেপার ফেজে গেলে, এরকম ব্যাপার থাকবে না, তাই না? তাহলে সেই জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা পিওর ফেজে কেমিক্যাল পোটেনশিয়ালের সাথেই সমান হবে দুটোর ক্ষেত্রেই। একই রকম ভাবে ভেপার প্রেসারটাও পিওর ফেজে ভেপার প্রেসারের সাথে সমান হবে। ঠিক আছে, সেখান থেকে ব্যাপারটা আসলো, বুঝতে পেরেছো? ঠিক আছে,
সবাই তো বাকিরা তো উত্তরই দিচ্ছে না, যাই হোক এইটা তাহলে এখানে আমি ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি, যেখানে মিউ এর স্টার হচ্ছে ইন দা পিওর ফেজ, পিওর ফেজ মানে পিওর অবস্থায় আর কি, এগুলো তো জানো, এগুলো তো অনেকবার বলা হয়েছে। মিউ বি স্টার কি, কেমিক্যাল পোটেনশিয়াল অফ বি ইন পিওর ফর্ম বা পিওর ফেজ, এইটা একই রকম ভাবে এ স্টার কি, ভেপার প্রেসার অফ এ ইন পিওর ফর্ম, আর ভেপার প্রেসার অফ বি ইন পিওর ফর্ম আর কি, ঠিক আছে, সেগুলো সমান পি এর সাথে, কারণ তারা তো মানে ওই একসাথে আছে কিন্তু তারা একসাথে থাকার মতো তো কিছু করছে না, তারা তো মানে ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে, বুঝতে পেরেছো, সেই জন্য এবার তাকে তুমি টেম্পারেচার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে তাকে ভেপোরাইজ করছো, তাহলে এবার ভেপার ফেজে কতটা এ যাবে কতটা বি যাবে সেটা বুঝতে চাইছি, সেটা আলটিমেটলি দেখা গেল যে এই রেশিওতে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, এবার দেখো এখানে আমি আর একটা পেজ অ্যাড করছি, এ বাবা আয় রে, ঠিক আছে এবার এটা মানে আর একটা আমি দেখাবো আর কি। আচ্ছা দেখো তাহলে একই রকম ভাবে তাহলে একটা এক্সাম্পল বলছি, যে যে ধরো যে ওই আয়োডো বেঞ্জিন আছে, হ্যাঁ আয়োডো বেঞ্জিন আর ওয়াটার মেশে না, ইমিসিবল লিকুইড প্যাক, তাহলে let us consider an immiscible liquid pair, সেটা হচ্ছে আয়োডোবেনজিন প্লাস ওয়াটার, ঠিক আছে। আচ্ছা আয়োডোবেনজিন যেটা, এর তোমার বয়লিং পয়েন্ট হয় হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, আর আর হচ্ছে গিয়ে ওয়াটারের তো জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই যে মিক্সচারটা, হ্যাঁ তারা হচ্ছে দিস মিক্সচার বয়েলস অ্যাট 98 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বয়েল করতে শুরু করে দেয়, ঠিক আছে, এটা হয়। আচ্ছা এবার অ্যাট 98 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 98 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা হচ্ছে দেখি তাই না, তার মানে ওয়াটারটার কাছাকাছি এসে এটা করতে শুরু করে দেয়, মানে আয়োডোবেনজিনটা তো 180 ডিগ্রিতে করা উচিত ছিল, বাট এই মিক্সচারটা টোটাল মিলে না ওই মোটামুটি 98 ডিগ্রিতে করতে শুরু করে দেয়, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছেটা কি, আচ্ছা বলছে at 98 ডিগ্রি সেন্টিগ্রেডে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার সেটা হয় হচ্ছে 712 mmHg, এটা হয়, আর পার্শিয়াল প্রেসার অফ আয়োডোবেনজিন এটা হয় হচ্ছে 48 mmHg, এটা এরকম হয়। আচ্ছা এবার কেন এটা হয়, কারণ এটা থেকে বোঝাই যাচ্ছে যে মানে, এবং এটা দেখো কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছ পার্শিয়াল প্রেসারের মধ্যে, তাহলে এখান থেকে পরিষ্কার যে আয়োডোবেনজিন মানে এটা পরিষ্কার যে আয়োডোবেনজিন ইজ লেস ভোলাটাইল দেন ওয়াটার, এটা ঠিক আছে। তাহলে টোটাল ভেপার প্রেসার কত, টোটাল ভেপার প্রেসার P ইকুয়ালস টু 712 প্লাস 48 mmHg, যেটা হয় হচ্ছে 760 mmHg, এটা। আচ্ছা এবার আমি এটা বার করতে চাইছি বেসিক্যালি এই পি ডাব্লিউ এ বাই ডাব্লিউ টা বার করতে চাইছি, হ্যাঁ তাহলে আমার মোলার মাস লাগবে, তাহলে মোলার মাস অফ আয়োডোবেনজিনটা কি হবে,
মোলার মাস অফ আয়োডোবেনজিন কত হয়? C6H6 আর আয়োডিন, দেখি কত হয়। আচ্ছা, এটা বলছে যে এটা 204 গ্রাম পার মোল। আর মোলার মাস অফ ওয়াটার সেটা তো 18 গ্রাম পার মোল, এটা হয়। তাহলে এখান থেকে ওই ডাব্লু অফ আয়োডোবেনজিন বাই ডাব্লু অফ ওয়াটার, এটাও ভাষায় লিখেছি, এটাও ভাষায় লিখি, ডাব্লু অফ ওয়াটার এটা কত হবে? এটা কি হবে? এটা ওই আগের ইকুয়েশন অনুযায়ী, তাহলে পি অফ আয়োডোবেনজিন স্টার, আমি বিজেড দিয়ে লিখছি, হ্যাঁ, তাহলে এম অফ আয়োডোবেনজিন বাই পি স্টার অফ ওয়াটার, এম অফ ওয়াটার এইভাবে হবে। তাহলে এইটা হবে হচ্ছে পি স্টার, এটা বার করে রেখেছি, মানে এই পার্শিয়াল প্রেসার অফ আয়োডোবেনজিন যেটা বলছি সেটাই তো ওর পিওর স্টেটে পার্শিয়াল প্রেসার, সেই লজিকেই তো ইমিসিবল লিকুইডটা করলাম, সেটাই তো হওয়া উচিত। তাহলে ওটাই হচ্ছে ওটা 48 ইন্টু 204, মানে ইউনিট দিয়ে লিখি, তাহলে 48 mmHg ইন্টু 204 গ্রাম পার মোল বাই, এইটা হবে হচ্ছে পরেরটার ক্ষেত্রে কত যেন 712 mmHg, আমার হাতের লেখা না খুব বাজে হয়, এইটা ইন্টু 18 গ্রাম পার মোল। এটা করলে যেটা দেখা যায় সেটা হয় হচ্ছে 0.764, এইটা। তার মানে লেস দেন 1 হচ্ছে। তার মানে কি হচ্ছে, তাহলে ভেপার ফেজে এই আয়োডোবেনজিনের অ্যামাউন্টটা মানে কম হবে দেন দ্য ওয়াটার, সেটাই হওয়া উচিত, তাই না, লেস ভোলাটাইল, কিন্তু অতটাও কিন্তু কম নয়। হ্যাঁ, মানে যতটা কম হওয়া উচিত ছিল ততটাও কিন্তু কম নয়, মানে এটা পজিটিভ হচ্ছে কিন্তু লেস দেন 1 হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে। তাহলে এখান থেকে ওই ডাব্লু অফ আয়োডোবেনজিন in the vapor phase is less than the W of water in the vapor phase, এটা হবে। এটা হবে। এটা তার মানে কি, তার মানে এই মানে যতটা কম হওয়ার কথা ছিল ততটা, মানে অতটাও কিন্তু মানে কম অবশ্যই, মানে অত কিন্তু ওটা তো হাইলি লেস ভোলাটাইল, তাই না, মানে আয়োডোবেনজিন তো বুঝতেই পারছো, বেনজিন বা আয়োডোবেনজিন এগুলো তো ভীষণ মানে লেস ভোলাটাইল উইথ রেসপেক্ট টু দা ওয়াটার তো, মানে এখানে তো এই বয়লিং পয়েন্ট টেম্পারেচার ডিফারেন্স থেকেই বুঝতে পারছো। তাহলে কিন্তু ওর ভেপার ফেজে এতটাও যাওয়ার কথা ছিল না, বাট যেতে পারছে কি করে, উইথ দ্য হেল্প অফ দ্য ওয়াটার। এইটাকে বলা হয় স্টিম ডিস্টিলেশন। ঠিক আছে, এই ইমমিসিবল লিকুইডের কনসেপ্ট থেকে আসে হচ্ছে স্টিম ডিস্টিলেশন। এখানে আমি জাস্ট ওই আর একটা অ্যাড করে স্টিম ডিস্টিলেশন কথাটা লিখে দিই। আরে আয় না, ঠিক আছে, এটা শুধু একবার লিখে দিই তাহলেই হয়ে যাবে। ইমমিসিবল লিকুইডটা জাস্ট এইটুকু, আর কিছু না। তাহলে এখানে এর উপর বেস করে স্টিম ডিস্টিলেশন, এটা কি বলছে যে ইফ a more or less non-volatile substance having
very high boiling point, having very high boiling point, such that it may decompose, at this temperature, then such liquid can be mixed with water such that boiling point decreases significantly. Then the overall vapor contains a significant portion of বা percentage of the less volatile or non-volatile, of the less volatile liquid, and it depends on the relative vapor pressure and molecular weight. Relative vapor pressure and molecular weight. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটাকে স্টিম ডিস্টিলেশন বলে। তাহলে এই হচ্ছে অলাবো তো কি বলে ইমিসিবল লিকুইড। ঠিক আছে, আর কিছু নেই। বুঝতে পেরেছো তো? এই অবধি হলো তো? ঠিক আছে, এটা আচ্ছা দেখো, আমি একটা এখানে মানে অ্যাড করে রাখছি। হ্যাঁ, তোমরা একটু বাড়িতে দেখো, মানে এটা পারবে, এটা সোজা কিছু না। একটা কোশ্চেন, মানে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিচ্ছি, এইটার উপর বেস করে বলছি যে when a mixture of nitrobenzene, যার মলিকুলার ওয়েট হচ্ছে 123 গ্রাম পার মোল, and water is heated, it boils at 99.2 degrees centigrade under 1 atmosphere pressure. ওই আগের যেমন দেখালাম এক্স্যাক্টলি সেম। আচ্ছা, বলছি যে what is the composition of the distillate, মানে ভেপার ফেজের কম্পোজিশনটা কি, ভেপার ফেজের হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য ডিস্টিলেট। এবার এখানে আর কি দরকার, ভেপার প্রেসার দিয়ে দিয়েছে এক্স্যাক্টলি যেটা দেখালাম সেই অঙ্ক। ঠিক আছে, শুধু ওই নাম্বার গুলো আলাদা। তাহলে গিভেন ভেপার প্রেসার মানে given vapor pressure of water is 739 mmHg at 99.2 degrees centigrade.
ঠিক আছে? এটা তাহলে দেখো কি বলে দিয়েছে এখানে, এখানে টোটাল প্রেসার বলে দিয়েছে। তাহলে আগেরটার ক্ষেত্রে কি করেছিল আমি বলে দিচ্ছি, দেখো আগেরটার ক্ষেত্রে কি করেছিল, টোটাল প্রেসার বার করেছিলে 760 mmHg, আর ওখানে টোটাল প্রেসার বলে দিয়েছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে সেখান থেকে তুমি ভেপার প্রেসার অফ দ্য টোটাল প্রেসার ইকুয়ালস টু ভেপার প্রেসার অফ ওয়াটার, ভেপার প্রেসার অফ নাইট্রোবেনজিন, তাহলে সেখান থেকে ভেপার প্রেসার অফ নাইট্রোবেনজিনটা পেয়ে যাবে। তাহলে ভেপার প্রেসার অফ নাইট্রোবেনজিন শুধু ওইখানে ওই একটা লাইন এক্সট্রা করে ভেপার প্রেসার অফ নাইট্রোবেনজিন বের করে নেবে, ভেপার প্রেসার অফ ওয়াটার বলে দিয়েছে, তারপরে পরের ইকুয়েশনটা কাজে লাগিয়ে বের করে নেবে। ঠিক আছে? পারবে তো? ঠিক আছে, এটা না পারলে বলবে আমাকে। হ্যাঁ, দেখো তারপরে হচ্ছে হেনরিস ল। হ্যাঁ, এবার হেনরিস লটা আমরা দেখে নিই। এটা খুব সোজা 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 না, কনসেপ্টটা সোজা না, বাট ওই লেখার কিছু ডেরিভেশন কিছু নেই, তো ওই জন্য এটাকে আমি আর লিখছি না, এটা আমি বলে দিচ্ছি, তোমাদের হয়তো কলেজেও আছে, 9টা বাজতে যায়। আচ্ছা দেখো, তাহলে হেনরিস লটা কি, হেনরিস ল ইজ অল অ্যাবাউট ওই মানে তোমার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। হ্যাঁ, তো সেটাই এখানে লেখা আছে যে at a particular temperature mass of a gas dissolved in unit volume of liquid M is directly proportional to the applied pressure। যখন টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড, মানে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, তাহলে একটা মানে গ্যাস একটা লিকুইডের মধ্যে যতটা সলিবল হতে পারে, তার মানে সেটাই তো তার কনসেন্ট্রেশন, মানে সেটাকে আমি মাস দিয়েও বলতে পারি, মানে যতটা মাসের গ্যাস এটা লিকুইডের মধ্যে সলিবল হচ্ছে সেইটা ডিপেন্ড করে, মানে তার মানে মাস অফ দ্য গ্যাস ইন দ্য লিকুইড পার ইউনিট ভলিউম, মানে পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, সেটা হচ্ছে এম ইজ প্রপোর্শনাল টু প্রেসার। এটা তাহলে এট এ পার্টিকুলার টেম্পারেচার মাস অফ এ গ্যাস ডিজলভড in a unit volume of liquid is directly proportional to the applied pressure, that is m proportional to p or m equals to kp. This is the Henry's law, যেখানে k টা হচ্ছে proportionality constant। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে করতে পারি p equals to 1 by k into m। আচ্ছা 1 by k into m, এই m টাকে দেখো, m টা যেহেতু মাস, এই m টাকে আবার এরকম ভাবে লেখা যায়, এই m টা কে আবার লিখেছে k1 into c2, k1 into c2। এইভাবে কিভাবে করছে এই m টাকে k1 into c2, দেখো m টা তো বেসিক্যালি কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, তাই না? আচ্ছা প্রথমত m টা কি, m টা হচ্ছে ওই গ্যাস কতটা ডিজলভ হয়েছে। হ্যাঁ, এবার এখানে এটা বলছি আমি যে গ্যাসটা হচ্ছে আমার সলিউট। তাহলে সলিউটটাকে আমি সবসময় 2 দিয়ে দেখাবো। তাহলে যেটাকে আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর লিকুইডটা এখানে হচ্ছে সলভেন্ট, যেটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আচ্ছা এবার এমটা কি, তাহলে এমটা বেসিক্যালি m2 হওয়া উচিত, তাহলে সেটাকে এখন লেখা হচ্ছে যে k1 into c2। তার কারণ কি, কারণ m2 প্রপোর্শনাল টু c2 হবে, তো মানে মাসটা তো প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন হবে, তাই না? আচ্ছা তাহলে সেই জন্য সেটাই করতে, মানে দেখো এই m2 টাকে কিভাবে লেখা যায়, মানে mটা হচ্ছে বেসিক্যালি মাস, তো মানে মাস মানে হচ্ছে তোমার ওই মানে ওই w বাই ভি এরকম ভাবে লেখা যায়। আচ্ছা w বাই ভি এইভাবে লেখা যায় করে, মানে এটা অবশ্য হ্যাঁ w বাই ভি গ্রাম পার মোল, হ্যাঁ গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে এইটা এইভাবে লিখলাম। আচ্ছা এবার এখান থেকে হ্যাঁ ডাব্লুটাকে আবার হচ্ছে এটা হচ্ছে ডাব্লুটা গ্রাম পার মোল, এটা হচ্ছে পার লিটার, মানে বেসিক্যালি গ্রাম এইটা, এটাকে আবার লেখা যায় যে যদি আমি ডাব্লু বাই এন বাই ভি, মানে এই ডাব্লুটাকে আবার কি লেখা যায়, এম বাই এন করে লেখা যায় না, এম বাই এন বাই ভি, তাহলে এখান থেকে ওই এম বাই মানে বেসিক্যালি ওই আসলে বুঝতে পেরেছি, ঠিক আছে, ওই আইডিয়াল ওই এই সলিউশন থেকে আসছে, মানে ধরো আমি যদি এরকম ভাবে বলি যে গ্যাসের কথা বলছি, তাহলে গ্যাসটাও যদি আইডিয়ালি বিহেভ করে, তাহলে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখান থেকে দেখো, হ্যাঁ এখান থেকে সুবিধা হবে, পিভি ইকুয়ালস টু এনআরটি और পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আরটি और পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি ইন্টু আপটি বাই আরটি বাই এম, সেভাবে লিখি। আচ্ছা এই ডাব্লিউ বাই ভি মানে কি,
এটা হচ্ছে PV equals to nRT, n মানে হচ্ছে W by M, W by V ইন্টু RT by M। আচ্ছা, nটা হচ্ছে W by M তো গ্রাম, nটা হচ্ছে নাম্বার অফ মোলস, আর ডাব্লিউটা হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে গ্রাম পার মোল। হ্যাঁ, গ্রাম পার, ঠিক আছে। ডাব্লিউ বাই এম RT, সেখান থেকে ডাব্লিউ বাই ভি RT বাই এম এইটা। আচ্ছা, এবার এখান থেকে ওই C2RT এটা আসে না এখান থেকে। আচ্ছা, ডাব্লিউ বাই ভি মানে তো আবার ডেনসিটি হয়ে যাচ্ছে, আর গ্রাম পার মোল কি করে আসে? এন বাই ভি করলেও সি হয়ে যাচ্ছে ডিরেক্ট। হ্যাঁ, মানে এই মোলার মাসে নিয়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিকই বলেছে, ওটাই সেটাই। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি, মানে সেখান থেকে, হ্যাঁ এটাই ডিরেক্টলি এটা করে দিলেই হবে। অন্যভাবে করার চেষ্টা করছিলাম, যাই হোক। হ্যাঁ, সেটা ঠিকই। তাহলে পি ইকুয়ালস টু এন বাই ভি RT, তার মানে পি ইকুয়ালস টু C2RT এইটা। মানে অ্যাকচুয়ালি আমি মাসের সাথে এ করার চেষ্টা করছিলাম। আচ্ছা, এবারে এন মানে তো আবার ডাব্লিউ বাই এম। হুম, এন মানে তো আবার ডাব্লিউ বাই এম, তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে যে এন মানে তো আবার ডাব্লিউ বাই বেসিক্যালি এম। আবার হ্যাঁ, আচ্ছা এবার ডাব্লু মানে হচ্ছে, আচ্ছা এটাকে যদি আবার এইভাবে করি, অর এন বাই ভি মানে ডাব্লু বাই ভি বাই এম, তার মানে রো বাই এম। ডাব্লু বাই ভি মানে রো। তাহলে যেখান থেকে এন বাই C2 ইজ প্রপোর্শনাল টু, না না, এটা কিছু একটা ভুল হচ্ছে। ঠিক আছে, দাঁড়াও, এটা বলে আমি করবো না, আমি এটা একবার এই করে দেখে আমি বলে দেবো ওখানে। মোট কথা এই এই অ্যাট দিস পয়েন্টে এইটুকু বোঝা যাচ্ছে যে মাস তো কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল হবে, তাই না? তো সেইটাও সেখান থেকেই ধরো ওই মাসটাকে লেখা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু C2। বাট এক্স্যাক্টলি এটা দেখানো যায়, এটা প্রমাণ করা যায়, কারণ ওই কিছু একটা আমি ওই ইউনিটে ভুল করছি। মানে ভিটা তো সেমি কিউব ইউনিটে আছে, আর এনটাকে তো মোল পার লিটারে আসতে হবে। তাহলে ওই সেম এটা 1000 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করে, এরকম কিছু একটা ব্যাপার আছে। ওটা আমি মানে একবার জাস্ট একটুখানি দেখে নিলে আমি তোমাদেরকে এই জায়গাটা অ্যাড করে দেবো, এখানে না এই একটা পাতা অ্যাড করে আমি নোটটা পাঠাবো। এখন আর টাইম ওয়েস্ট করছি না। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এইটুকু বোঝা যাচ্ছে যে মাস ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য কনসেন্ট্রেশন। তাহলে এখানে এটাকে মানে M2টাকে জাস্ট ওই K1 ইন্টু C2 এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে 1/K1 ইন্টু K1। আচ্ছা, এবার এই C2টা কি, C2টা আবার ওই মোল ফ্র্যাকশনের সাথে প্রপোর্শনাল, তাহলে সেখান থেকে K2 ইন্টু X2 লেখা যায়। করে আলটিমেটলি যেটা আসলো, যে Kটা এখানে K1টা লেখা আছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, আবার কনসেন্ট্রেশন যেটা, সেটাকে আবার ওই এর সাথে লেখা যায়, কারণ কনসেন্ট্রেশন মানে তো N বাই ভি। মানে ধরো কনসেন্ট্রেশন মানে হবে N2 বাই ভি। N2 মানে কি, N2 মানে হচ্ছে ওই, মানে N2টাকে আমি এইভাবে লিখতে পারি, N2 বাই N1 প্লাস N2 বাই ভিটাকে V বাই N1 প্লাস N2 এইভাবে লিখতে পারি। আবার N2 বাই N1 প্লাস N2 মানে কি, সেটাই X2, এটা লিখতে পারি। আর তাহলে এটা তখন হয়ে গেল যে, তাহলে এটা X2 হয়ে গেল। মানে বেসিক্যালি যেটা হলো যে C2 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন X2, যেখানে আবার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসলো। মানে নিচে যেটা V বাই N1 প্লাস N2, N1 প্লাস N2 তো ফিক্স কোন একটা পার্টিকুলার সলিউশনের জন্য, আর ভিটা যেটা সেটাও তো ফিক্সড। তাহলে ওটাকে যদি আমি আবার একটা কনস্ট্যান্ট মনে করি, তাহলে সেটা জাস্ট লিখতে পারি K2 ইন্টু X2। তাহলে টোটালটা মিলে হয়ে গেল P ইকুয়ালস টু KH ইন্টু X2, যেখানে KH মানে কিন্তু এতগুলো মানে কনস্ট্যান্ট, বেসিক্যালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, where X2 is the mole fraction of the gas ইন দ্য লিকুইড ফেজ। মানে এখানে X2টা কি, মানে আমি যেখানে প্রথমেই লিখেছি গ্যাসটা হচ্ছে এখানে সলিউট আর লিকুইডটা হচ্ছে সলভেন্ট। তাহলে X2টা কি, X2টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস, মানে সলিউট ইন দ্য সলভেন্ট, যেখানে সলভেন্টটা হচ্ছে লিকুইড। হ্যাঁ, তাহলে পিটা হলো, তাহলে দিস ইজ আর কি এম ইকুয়ালস টু কেপি, বা দিস ইজ অ্যান অল্টারনেটিভ, বা এটাই হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ দ্য হেনরিস ল, যেখানে কেইচটাকে বলা হয় হেনরিস ল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা কি, তাহলে মানে দেখো, মানে এই জায়গাটা বুঝতে পারলে তো? মানে শুধু ওইটা আমি করে পাঠিয়ে দেবো, তখন আমি এক্সট্রাটাও পাঠিয়ে দেবো। এক্সট্রাটা আমি যেটা ঠিক যা বলেছি ঠিক বলেছি, বাট এখানে ছোট ছোট করে আর লিখছি না আমি। ওই C2 থেকে কি করে K2 X2 হলো, সেটাও পাঠিয়ে দেবো। মানে সেটা বলে দিলাম, মুখে যেটা বললাম ওটাই, বাট লিখে দেবো। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে হেনরিস ল। তাহলে হেনরিস ল ইজ অল অ্যাবাউট সলিবিলিটি অফ গ্যাস ইন দ্য লিকুইড ফেজ। তাহলে গ্যাসটা হচ্ছে এখানে সলিউট আর লিকুইডটা হচ্ছে সলভেন্ট, এই হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, এবারে হেনরিস ল থেকে আমরা রাউলস লয়ে যেতে পারি। আবার হেনরিস ল থেকে নাচ ডিস্ট্রিবিউশন লয়ে যেতে পারি। আচ্ছা,
দেখো হেনরিস ল থেকে রাউলস ল ফর দ্য সলভেন্ট, দেখো এখানে একটা ব্যাপার আছে। দেখো যে আইডিয়াল সলিউশন, এতক্ষণ রাউলস ল দিয়ে তো আমরা একটা আইডিয়াল সলিউশনের ডেফিনেশন পড়েছিলাম, যে আইডিয়াল সলিউশন হচ্ছে সেই সলিউশন যেটা যে কোনো কম্পোজিশনে রাউলস ল মেনে চলে। এইবার হেনরিস ল জানে যাওয়ার পর রাউলস ল, এই আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সলিউটটা হেনরিস ল মেনে চলবে আর সলভেন্টটা রাউলস ল মেনে চলবে অ্যাট এনি কম্পোজিশন, তাকে বলে আইডিয়াল সলিউশন। মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে দ্য সলিউট উইল ওবে হেনরিস ল আর দ্য সলভেন্ট উইল ওবে রাউলস ল অ্যাট এনি কম্পোজিশন, সেটাকে বলে আইডিয়াল সলিউশন। ঠিক আছে, এখানে সেটাই লেখা আছে, ইন অ্যান আইডিয়াল সলিউশন, এই যে ইন অ্যান আইডিয়াল সলিউশন রাউলস ল ফর দ্য সলভেন্ট অ্যান্ড হেনরিস ল ফর দ্য সলিউট আর ওবেড ইন অল কম্পোজিশন। ঠিক আছে, এই হেনরিস ল এর পর থেকে এটা হচ্ছে নিউ ডেফিনেশন অফ আইডিয়াল সলিউশন। আচ্ছা, এবারে হেনরিস ল থেকে রাউলস ল ফর দ্য সলভেন্ট প্রমাণ করা যায় যে হেনরিস ল ডিজলভ, এই হেনরিস ল ইনভলভস প্রেশার হুইচ ইজ দ্য ভেপার প্রেশার, কি লিখেছে, মানে যাই হোক, দ্য ভেপার প্রেশার কনস্টিটিউটেড বাই দ্য সলিউট, মানে সলিউটের ভেপার প্রেশার আর কি। দেন উই ক্যান রাইট, মানে দেখো এটা হচ্ছে মানে at a particular temperature mass of gas dissolved in a unit volume of liquid is directly proportional to the applied pressure, মানে অ্যাপ্লাইড প্রেশার অফ দ্য সলিউট আর কি। মানে এম ইজ প্রপোর্শনাল টু প্রেশার, যেখানে এমটা তো অবশ্যই সলিউটের মাস বোঝাই যাচ্ছে, আর প্রেশার যেটা সেই প্রেশারটা হচ্ছে অ্যাপ্লাইড প্রেশার বাই দ্য সলিউট। এইটা মানে গ্যাসের ভেপার প্রেশার, গ্যাসটা হচ্ছে প্রেশার, গ্যাসের ভেপার প্রেশার এটা। হ্যাঁ, তো সেটাই এখানে বলা আছে। বেসিক্যালি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, পিটি ইকুয়ালস টু কে এইচ ইন্টু এক্স টু, তাহলে এল এন পিটি ইকুয়ালস টু এল এন কে এইচ প্লাস এল এন এক্স টু। তাহলে এবার এখান থেকে এটাকে করতে পারি ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু ইকুয়ালস টু ওয়ান, কারণ কে এইচটা যেহেতু কনস্ট্যান্ট এটা। তাহলে ফ্রম ডুহেমস মার্গিউলিস ইকুয়েশন এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, ডুহেম মার্গিউলিস ইকুয়েশন ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান ইকুয়ালস টু ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু, আমরা জানি, আবার সেটা ইকুয়ালস টু ওয়ান এখন দেখেছি, তাহলে ওয়ান। তাহলে এখান থেকে কি করা যেতে পারে, এবার পি এই সলভেন্টের ক্ষেত্রে দুদিকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে তার মানে কি ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ান। এবার এটা ইন্টিগ্রেশন করলাম, যখন এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ান মানে শুধু সলভেন্ট আছে তখন প্রেশারটা পি ওয়ান স্টার, আর যখন এক্স ওয়ান তখন প্রেশারটা পি ওয়ান, তাহলে এটা করলে এলএন পি ওয়ান বাই পি ওয়ান স্টার এলএন এক্স ওয়ান, তাহলে পি ওয়ান বাই পি ওয়ান স্টার ইকুয়ালস টু এক্স ওয়ান, পি ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান স্টার। এটাই তো রাউলস ল। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে আসল কথা হচ্ছে যেটা আমাদের মনে করতে হবে, মানে যেমন এতদিন পড়েছিলাম ওই ডুহেম মার্গিউলিস ইকুয়েশন থেকে দেখিয়েছিলাম, যদি এ আর বি দুটো মানে কম্পোনেন্ট আছে যারা একটা সলিউশন তৈরি করেছে, যদি এটা পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি দেখায় তাহলে বি অটোমেটিক্যালি উইল শো পজিটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি এন্ড ভাইস ভার্সা, সেটা লিখেছিলাম। তেমন এটার ক্ষেত্রেও একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যদি সলভেন্টটা রাউলস ল ওবে করে তাহলে সলিউটটা হেনরিস ল ওবে করবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা যেটা, সেটা হচ্ছে হেনরিস ল থেকে নাস ডিস্ট্রিবিউশন ল তে যাওয়া যায়। সেটা কি করে যাওয়া যায়, তাহলে ফ্রম মানে আচ্ছা দেখো আরেকটা কথা এখানে বলে দিই, এই যে রাউলস ল থেকেও রাউলস ল ফর দ্য সলভেন্ট, মানে এখান থেকে শুরু করেও কিন্তু হেনরিস ল তে যাওয়া যাবে। ঠিক আছে, এই যে এটা এখানে ওই একই রকম পি ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান ইন্টু পি স্টার, দুদিকে এলএন, মানে দুদিকে এলএন নিয়ে নেবে, নিয়ে এবার সেখান থেকে মানে এলএন পি ওয়ান মানে দুদিকে নিয়ে নেবে করে, এবার ওখান থেকে ওই মানে তারপরে ওই মার্গিউলিস ইকুয়েশনে চলে যাবে যে ডিএলএন পি ওয়ান বাই ডিএলএন এক্স ওয়ান, পি স্টারটা এখানে কনস্ট্যান্ট, ইকুয়াল টু ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু ইকুয়ালস টু ওয়ান হচ্ছে। এবার ওখানে ডিএলএন পি টু বাই ডিএলএন এক্স টু যে ওয়ান, সেটা নিয়ে কাজ করবে, তাহলে সেটা নিয়ে কাজ করলে এই আগেরটাই বের চলে আসবে, পি টু ইকুয়ালস টু কে এইচ ইন্টু এক্স টু। ঠিক আছে, এইটা মানে এই ডুহেম মার্গিউলিস ইকুয়েশনের থ্রু দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? ওই একই রকম ভাবে উল্টোটাও কিন্তু দিতে পারে, রাউলস ল থেকে হেনরিস ল। হ্যাঁ, তাহলে রাউলস ল থেকে, কেন এই কালি দিয়ে দিচ্ছি, রাউলস ল ফর দ্য সলভেন্ট to Henry's law for
সলিউট, এটাও কিন্তু দিতে পারে। জাস্ট এইখান থেকে শুরু করলে, বারবার বলছি, শুরু করলে করে দুদিকে এলএন নিয়ে তারপরে ওই একই রকম ভাবে করলে এলএন নিলে করে ডিএলএন P1 বাই ডিএলএন x1 ইকুয়ালস টু 1 হলো, কারণ P1 স্টারটা এখানে কনস্ট্যান্ট, এখানে যেমন kx টা কনস্ট্যান্ট ছিল ওখানে P1 স্টারটা কনস্ট্যান্ট, ওটা 0 হয়ে যাবে, তারপরে ডিএলএন P1 বাই ডিএলএন x1 টা 1 হলো। তখন ডুহেম মার্গুলিস ইকুয়েশনে আসলে সেই একই লাইনটা লিখলে এখানে যেমন ডিএলএন P1 বাই ডিএলএন x1 ধরে করেছো, ওখানে ডিএলএন P2 বাই ডিএলএন x2 ধরে করবে, করে ইন্টিগ্রেশন করবে, করে উপরেরটা চলে আসবে। ঠিক আছে, এটা এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হেনরিস ল থেকে নাস ডিস্ট্রিবিউশন ল, এটা কি করে যাওয়া যায়? তাহলে একই রকম ভাবে হেনরিস ল হচ্ছে এবার প্রথম ফর্মটা m ইকুয়ালস টু k ইনটু p, যেটা করেছিলাম, যে এমটা কি, আবার বলছি এমটা কি, এমটা হচ্ছে কতটা গ্যাস যেটা হচ্ছে সলিউট সেটা ডিজলভ হয়েছে পার ইউনিট ভলিউম অফ দ্য লিকুইড, মানে এমটা বেসিক্যালি এখানে m2, আর প্রেসারটা কিন্তু অ্যাপ্লাইড প্রেসার বাই দ্য সলিউট, মানে প্রেসারটা হচ্ছে p2। হ্যাঁ, তাহলে ওই m ইকুয়ালস টু k ইনটু p, এটা তাহলে m বাই p ইকুয়ালস টু কনস্ট্যান্ট k। আচ্ছা আচ্ছা, m বাই m মানে কি? m মানে হচ্ছে ওই আবার m2 আর কি, যেটা ওই কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল হওয়া উচিত, যেটা আমি বলছি, আমি দেখিয়ে দেবো। তাহলে সেটা হচ্ছে k1 ইনটু c2 হবে। আচ্ছা, আর পিটা কি? পিটা তো c1 বাই RT, এটা করা যাবে, মানে k1 ইনটু c2। আচ্ছা দেখো, এবার এইখানে এই পিটা কি, এই c1টা কিন্তু এখানে একটু ব্যাপার আছে। হ্যাঁ দেখো, এইখানে যে c1, এই c1টা কিন্তু ওই তোমার লিকুইড ফেজে কনসেন্ট্রেশন না, মানে মানে এইখানে এই ব্যাপারটা একটুখানি বুঝতে হবে। দেখো এখানে কি, আচ্ছা প্রথমত এটা তো বোঝা গেল যে m ইকুয়ালস টু k1 ইনটু c2, এটা তো বোঝা গেল, যেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু আমরা নর্মাল লজিক থেকে বুঝতে পারছি যে মাসটা তো কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, সেটা। আচ্ছা, এই প্রেসারটা কি? এই প্রেসারটা হচ্ছে অ্যাপ্লাইড প্রেসার বাই দ্য সলিউট বলছি, ইন দ্য গ্যাস ফেজ। তাহলে এই প্রেসারটা যদি গ্যাস ফেজ বিহেভস আইডিয়ালি যদি বলি, তাহলে এটাকে কি লিখতে পারি? n বাই ভি RT। এই যে n বাই ভি, এইটাকে আমি একটু লিখছি c RT, সেই সিটাকে লিখছি c1, যে c1টা কিন্তু নট সলভেন্ট, মানে নট লিকুইড নয়, এটা কিন্তু নয়, এটা কখনোই নয়, মানে 1 ফর সলভেন্ট মানে লিকুইড, সেটা কিন্তু নয়। এটা আমি বলতে চাইছি c1 ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাস ইন দ্য গ্যাস ফেজ। তার মানে আমার ইভেন্চুয়ালি কি হলো, c2 হচ্ছে কনসেন্ট্রেশন অফ গ্যাস ইন দ্য লিকুইড ফেজ, এইটা, আর c1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ গ্যাস ইন গ্যাস ফেজ। তাহলে এইভাবে আমি দুটো ফেজে একটা পার্টিকুলার সলিউটের কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। বুঝতে পেরেছি? এখানে সেটাই লেখা আছে, c2 is the concentration of gas in the liquid phase and we assume that the gas behaves ideally, সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেখান থেকে আমি p equals to c1 RT লিখছি, যেখানে c1 টা হচ্ছে concentration of the gas in the gas phase। তাহলে এটা এইভাবে হয়ে গেল k, তাহলে c2 by c1 equals to k RT by k1 which is all constant at a fixed temperature, যেটা kd। তাহলে c2 by c1 হচ্ছে kd। তাহলে at a constant temperature ratio of concentration of the gas, যেটাই হচ্ছে এখানে solute, in liquid phase to the gas phase is constant. This is the Nash distribution law, যেখানে kd টা হচ্ছে distribution coefficient। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই ছোট ছোট জিনিসগুলোই বাকি ছিল, আর কিছু বাকি নেই। আর কিছু বাকি নেই মানে এরকম, এই খুচরো জিনিস কিছু বাকি নেই। এবার পার্শিয়াল মিসেবল লিকুইড একটা বড় 2 ঘন্টার ক্লাস লাগে, ফেনাল ওয়াটার সিস্টেম, ওটা বেশি ইন্টারেস্টিং। তারপরে ইউটেকটিক মিক্সচার মানে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, এবং তার সাথে ওই 3 কম্পোনেন্ট সিস্টেম একটা আসে, ওটা স্যার পড়াবে, পড়িয়ে স্যার হচ্ছে তোমাদের ওই করে দেবে, নিউমেরিক্যাল প্রবলেমের একটা দুটো যে ক্লাস নেবে বলেছে করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কালকে ওই এটা বলে দেবো, ফেনাল ওয়াটারটা বলে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা একটু দেখবে, এই অঙ্কটা করবে, যেটা আমি হিন্টস দিলাম সেটা করবে, যদি না পারো তো বলবে, বাকি তো সব হয়ে গেল। ঠিক আছে, এবার কিছু অসুবিধা হয় মানে কোনো বুঝতে কিছু আজকের ক্লাসে অসুবিধা